ভিডিও কনফারেন্সে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দরে চেকপোস্টের উদ্বোধন। জঙ্গিবাদ মোকাবেলায় দুই দেশ পাশে থাকবে বলে অঙ্গীকার করলেন হাসিনা মোদি। आतंकवाद से आपकी जो ये लड़ाई है, भारत आपकी हर संभव सहायता के लिए सदा सर्वदा तैयार है। দুই দেশের মধ্যে আমাদের সম্পর্ক সবসময় সুন্দর থাকবে। যে কোনো সমস্যা হলেই আমরা তা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবো, যা অতীতেও আমরা করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জঙ্গি হামলার নামে গুজব ছড়ালে ফৌজদারি আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। ভাড়াটিয়ার তথ্য সংগ্রহে বাড়ির মালিকদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ। অর্থ পাচার মামলায় তারেককে দোষী সাব্যস্ত করে 7 বছরের কারাদণ্ড হাইকোর্টের। প্রয়োজনে যুক্তরাজ্যের সাথে চুক্তি করে ফেরত আনা হবে তাকে, বললেন আইনমন্ত্রী। দুর্নীতি মামলায় গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে 6 সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি। ত্রাণ সহায়তার দাবি বানভাসী মানুষের। জঙ্গিবাদ মোকাবিলায় ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেলে বেনাপোল পেট্রাপোল নবনির্মিত ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের আর্থসামাজিক উন্নয়নে আঞ্চলিক যোগাযোগের উপর গুরুত্ব দিচ্ছে তার সরকার। আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দুদেশের সবচেয়ে বড় স্থলবন্দরের চেকপোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর পশ্চিমবঙ্গ থেকে একই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে 300 হেক্টর জমির উপর নির্মিত এই চেকপোস্ট উদ্বোধন করেন দুদেশের প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। তিনি বলেন, দুদেশের সম্পর্ক উন্নয়নে পশ্চিমবঙ্গ সবসময় পাশে থাকবে। ইন্দো বাংলাদেশ, নেপাল, ভুটান, আমাদের রোডওয়ে অলসো আমরা ডেভেলপ করছি, যাতে রোডওয়ে কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি, ট্রান্সপোর্ট কানেক্টিভিটি, আরবান কানেক্টিভিটি, ল্যান্ড কানেক্টিভিটি, ল্যান্ডওয়ে, ল্যান্ড পোর্ট কানেক্টিভিটি, এই সমস্ত কানেক্টিভিটির মধ্যে দিয়ে আমাদের বিজনেস উইল গ্রো, আওয়ার রিলেশন উইল বি ডেভেলপ। দুই দেশের প্রধানমন্ত্রী যেখানে আছেন সেখানে আমাদের রিলেশন আরো ভালো হোক। আমরা আছি, আমরা যেভাবে আপনারা বলবেন আমরা চলবো। এরপর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে যে কোনো সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে। আমরা প্রতিবেশী দেশ, দুই দেশের মধ্যে আমাদের সম্পর্ক সবসময় সুন্দর থাকবে, সৌহার্দ্যপূর্ণ থাকবে এবং যে কোনো সমস্যা হলেই আমরা তা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবো, যা অতীতেও আমরা করেছি। সেভাবে আমাদের দুই দেশের সম্পর্ককে আরো আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমাদের ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা, এই সহযোগিতা অব্যাহত থাকবে। ভারতের প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার নিন্দা জানান। জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ সবসময় ভারতকে পাশে পাবে বলেও প্রতিশ্রুতি দেন। आतंकवाद के खिलाफ अपनी इस लड़ाई में आप अपने आप को कभी भी अकेला न समझे। भारत का पूर्ण समर्थन आपके साथ है। मैं प्रधानमंत्री शेख हसीना को यह भी आश्वासन देना चाहता हूं कि आतंकवाद से आपकी जो ये लड़ाई है, भारत आपकी हर संभव सहायता के लिए सदा सर्वदा तैयार है। বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক অটুট হবে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। আমরা আরো কাছাকাছি এলাম এই শুভ অবসরে। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। জানাই টঙ্গীর চেরাগালিতে জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পে র্যাবের সাঁড়াশি অভিযানে দলটির দক্ষিণাঞ্চলের আমির সহ 4 জনকে আটক করা হয়েছে।
অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা তৈরির উপকরণ জব্দ করা হয়। র্যাব জানিয়েছে এখান থেকে নাশকতার ষড়যন্ত্র করছিল জঙ্গিরা। টঙ্গীর আউচপাড়ার মুক্তারবাড়ি রোডের একটি বাড়ির চারতলায় ভোররাতে অভিযান চালায় র্যাব। সেখানে গিয়ে দেখা যায় 2 কক্ষের বাসায় আসবাবপত্র নেই বললেই চলে। মেঝে জুড়ে রাখা আছে অস্ত্র, বোমা তৈরির উপকরণ আর জঙ্গিবাদী বই। বাড়ির মালিক জানান, এদের আগে ভাড়ার জন্য 2000 টাকা অগ্রিম দেন ভাড়া নিতে আসা মাহমুদুল হাসান তানভীর। তবে নিজেকে একটি গার্মেন্টসের মার্চেন্ডাইজার পরিচয় দেয়া তানভীর ভোটার আইডি কার্ড দেয়া নিয়ে গড়িমসি করেন। আমি বললো যে কে থাকবে, তো আমি বললো যে আমি, আমার ওয়াইফ আর আমার ছোট ভাই থাকবে। তার মানে আপনার ছোট ভাই কি করে? কারণ ছোট ভাই পড়ালেখা করে। 14-15 তারিখের দিকে আসছে। আসার পরে 15 তারিখের দিকে আমার বাকি অ্যাডভান্সটা দিছে ওরা। মাঝখানে যে 5 দিন কি 6 দিন এর ভিতরে এত বড় ঘটনা ঘটে গেছে। আবার দারোয়ানটা ও 3 দিন ছুটিতে ছিল, আপনার ইয়েতে বাড়িতে গেছিল। ওর আম্মা অসুস্থ, ওকে 2-3 দিনের ছুটি দিয়েছিলাম, ভালোভাবে ট্রিট করতে পারিনি। এই ঘটনায় বাড়ির কেয়ারটেকারকেও আটক করেছে র্যাব। ডিউটি করি তো সময় পাই না, ওটাতে ডাক দিলে ওটাতে যাই, তো এটাতে ডাক দিলে এটাতে আসে। ফ্ল্যাট থেকে 4 জনকে আটক করেছে র্যাব। র্যাব বলছে তাদের মধ্যে মাহমুদুল হাসান তানভীর জিএমবির দক্ষিণাঞ্চলের প্রধান। বাকি 3 জন আশিকুল আকবর, নাজমুস সাকিব ও শরীয়তুল্লাহ এখানে প্রশিক্ষণ নিচ্ছিলেন। তানভীর সাম্প্রতিক বেশ কয়েকটি হামলায় অংশ নেওয়া জঙ্গিদেরও প্রশিক্ষণ দিয়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল, যারা আটককৃত হয়েছে, তারা যতটুকু জানতে পেরেছি তাদের এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে। সেখানে ক্ষুদ্রাস্ত্র আছে, অ্যামুনিশন আছে, এখানে হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়েছে, প্লাস্টিক এক্সপ্লোসিভ, ডেটোনেটর, সার্কিট থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র পাওয়া গেছে সেক্ষেত্রে এখানে। এবং সে কিন্তু বোমা তৈরিতে পারদর্শী। এসআই ইব্রাহিম হত্যা এবং হোসেনি দালানের বোমা হামলায় যারা সম্পৃক্ত ছিল, যারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, তারা তার কাছ থেকেই প্রশিক্ষণ গ্রহণ করেছে। আমাদের যতটুকু গোয়েন্দা তথ্য আছে এবং যতটুকু পারিপার্শ্বিক অবস্থায় যতটুকু বিবেচনা হচ্ছে, তারা এখানেই কোনো নাশকতার পরিকল্পনা করছিল। আটকে 4 জনের নাম সম্প্রতি নিখোঁজ হওয়াদের মধ্যে রয়েছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানিয়েছে র্যাব। ওমর ফারুক, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে 7 বছরের কারাদণ্ড ও 20 কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানাও জারি করেছেন আদালত। এছাড়া তার ব্যবসায়িক বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজা বহাল রেখেছেন আদালত। তবে 40 কোটি টাকা জরিমানা থেকে কমিয়ে 20 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। দুদকের আইনজীবী জানান, তারেক রহমান পলাতক থাকায় এ রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে তাকে আত্মসমর্পণ করতে হবে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দিতে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে 20 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে 2009 সালের 26 অক্টোবর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ব্যবসায়িক বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। সেনা সমর্থিত সরকারের আমলে দায়ের করা এই মামলায় 2013 সালের 17 নভেম্বর তারেক রহমান খালাস পেলেও মামুনকে 7 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। একই মামলায় এক আসামির সাজা এবং অন্য আসামির খালাস হওয়ায় তারেক রহমানের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন দুদক। একই আদালতে মামুনও আপিল করে খালাস চেয়ে। বৃহস্পতিবার তারেককে দোষী সাব্যস্ত এবং খালাসের রায় বাতিল করে 7 বছরের কারাদণ্ড ও 20 কোটি টাকা জরিমানার রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 7 বছরের সাজা বহাল থাকে মামুনের। আদালত রায়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতিকে ফাইন্যান্সিয়াল ক্রাইম নামে অভিহিত করেছেন। তারেক রহমানের 7 বছর জেল এবং 20 কোটি টাকা জরিমানা, এবং গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছর জেল এবং 20 কোটি টাকা জরিমানা। উনি যেদিন গ্রেফতার হবেন অথবা উনি যেদিন সারেন্ডার করবেন সেদিন থেকে এই রায়টি কার্যকরী হবে। রাষ্ট্র ক্ষমতা অপব্যবহার করে কিভাবে দেশের সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এদের সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষ এফেক্টেড হচ্ছে, এই ব্যাপারে একটা বিশদ অবজারভেশন দিয়েছেন। এই মামলায় তারেক রহমান পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী উচ্চ আদালতে শুনানি করেনি। তারপরও পূর্ণাঙ্গ রায় দেখে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এই জাজমেন্টটি যথাযথভাবে হয়নি এবং এই মামলাতেই তারেক রহমান ন্যায় বিচার পায়নি। পরবর্তীতে আমরা আমাদের মক্কেলের সাথে আলোচনা করব এবং আলোচনা করে আমরা এই যে জাজমেন্টটা যখন পূর্ণাঙ্গ জাজমেন্ট পাবো, এই জাজমেন্টটি আমরা বিচার বিশ্লেষণ করব। যদিও দুদকের আইনজীবী মনে করেন তারেক রহমান রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করতে চাইলে তা করতে হবে 1 মাসের মধ্যে। অবশ্য এর আগে তাকে আত্মসমর্পণ করতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিচারিক আদালতের বিচারককে প্রভাবিত করেই তারেক রহমান খালাস পেয়েছিলেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে মন্ত্রী বলেন, রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পর তারেক রহমানকে দেশে এনে রায় কার্যকর করা হবে। সেক্ষেত্রে প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করে হলেও তাকে দেশে আনা হবে বলে জানান মন্ত্রী। যে বিচারিক যে জজ সাহেব ছিলেন, তিনি সেই রায় দেওয়ার 2 দিন পরে মালয়েশিয়ায় পালিয়ে যান পরিবার সহ। চাকরির থেকে তাকে নোটিশ দেওয়ার পরেও তিনি আর কোনোদিন ফিরে আসেন নাই বাংলাদেশে। আজকে প্রমাণিত হয়েছে উচ্চ আদালতে যে তিনি যে রায় দিয়েছিলেন সেটা ঠিক রায় হয় নাই। তারেক রহমানকে দেশে এনে এই সাজা যাতে খাটতে পারে, আইনি যেই সব প্রক্রিয়া প্রয়োজন সেই সব প্রক্রিয়া গ্রহণ করব, কিন্তু এই রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পরে ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে আনার সম্ভাবনা আছে, এবং যদি চুক্তি করেও আনতে হয় তাহলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চুক্তি করার চেষ্টাও করব। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে 6 সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে দুদকের করা মামলা চলবে বলেও রায় দেন আদালত। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মামলা বাতিল চেয়ে গণপূর্তমন্ত্রী মোশাররফের করা আবেদন খারিজ করে এই রায় দেন। 1996 থেকে 2001 মেয়াদে সরকারি জমি নিয়ে দুর্নীতির অভিযোগে 2007 সালে দুদক চট্টগ্রামের ডবল মুরিং থানায় মামলা করে। এরপর মোশাররফের আবেদনের পরিপ্রেক্ষিতে 2012 সালে মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। এ রায়ের ফলে তার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা থাকল না। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের একটি মামলা রায় প্রদানের জন্য ছিল। সেই রায়টা হলো সম্পদ গোপন, তথ্য গোপন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। সেটা দীর্ঘ শুনানি শেষে আজকে রায়ের জন্য ছিল। রায় দেওয়ার সময় ওনাদের আইনজীবী বললেন আমরা মামলা আর চালাবো না, তো রুলটা খারিজ হয়ে গেল, স্টেটা ভ্যাকেট হয়ে গেল, এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কে বলল 6 সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার জন্য। সন্ধ্যার সময় আরো থাকছে। কলেজ পর্যায়ে জঙ্গিবাদ মোকাবিলায় অধ্যক্ষদের এগিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর। আর্টিজান হামলার 20 দিন পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি গুলশানের ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে। জঙ্গি হামলার গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ। যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে তাদেরকে ফৌজদারি আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। কমিশনার বলেন, যেসব ওয়েবসাইট থেকে গুজব ছড়ানো হচ্ছে সেগুলোকে চিহ্নিত করেছেন তারা। অমুক তারিখে হামলা হবে, অমুক জায়গায় হামলা হবে, এত ঘন্টার মতো হামলা হবে, এই জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, আতঙ্ক সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্য বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। এই ধরনের গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ। আমরা তাদেরকে খুঁজে বের করব এবং তাদেরকেও আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করব। ভাড়াটিয়ার তথ্যের ফর্ম পুলিশের কাছে সরবরাহ করার সুনির্দিষ্ট নির্দেশনা থাকলেও অধিকাংশ বাড়ির মালিক তাতে সহযোগিতা করেননি বলে অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, বাড়ির মালিকদের অসহযোগিতার কারণেই তাদের এই উদ্যোগ গতি পাচ্ছে না। তবে তথ্য সংগ্রহে পর্যাপ্ত প্রচারণার অভাবকে দায়ী করছেন বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা। সাইফুল ইসলাম জুয়েলের রিপোর্ট। চলতি বছরের 19 ফেব্রুয়ারি বাড্ডার সাতারকুল এলাকার একটি বাসা থেকে আটক করা হয় নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্যকে। আটককৃতদের তথ্যের সূত্র ধরে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এর একটি বাসায় পুলিশ সন্ধান পায় বোমা তৈরির কারখানার। দুটি ঘটনাতেই পুলিশকে কোনো তথ্য দিতে পারেনি বাড়ির মালিকেরা। অন্যদিকে মিরপুরের শাহ আলীর আরও একটি বাসা থেকে গ্রেনেড ও বিস্ফোরক সহ জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এক্ষেত্রেও ছাত্র পরিচয়ধারী 7 জনের সম্পর্কে কোনো তথ্য ছিল না বাড়ির মালিকের কাছে। সবশেষ গুলশানের হলি আর্টিজানে হামলাকারীরাও রাজধানীর বসুন্ধরা এবং শেওড়াপাড়ায় বসবাস করলেও তথ্য দিতে পারেননি বাড়িওয়ালারা। প্রতিটি ঘটনায় হামলাকারীরা কয়েকজন মিলে বাসা ভাড়া নিয়ে গোপনে জঙ্গি কার্যক্রম পরিচালনা করত। আর এই ঘটনাগুলোতে ভুক্তভোগী মেসের বাসিন্দারা তথ্য সংগ্রহের সুফল সম্পর্কে জানানোর জন্য আরও বেশি প্রচারণার আহ্বান জানান। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমাদের অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাইতে হয়েছে। ন্যাশনাল আইডি কার্ড
এবং অন্যান্য আরও সমস্যা ওনারও ডিটেলস দিতে হয়েছে। সরকার যদি প্রচারণা যদি ভালোভাবে করে তাহলে অবশ্যই সকলেই এটা নিবে, কারণ সবাই চায় যে নাগরিক হিসাবে একটু নিরাপত্তাটা বেশি পাবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তকে পাশ কাটিয়ে যাওয়াকে বাড়িওয়ালাদের অজ্ঞতা হিসেবে মনে করেন অনেক বাড়ির মালিক। ব্যক্তিগত তথ্য তো আমাদের কাছে সব আছে, ছবি সহ, গার্জেনের ছবি সহ আমাদের কাছে আছে, এবং থানার যে ব্যক্তিগত তথ্য যে ডাটাটা দিয়েছে আমরা এটা পূরণ করছি। পুলিশ বলছে বাড়ির মালিকদের সহযোগিতার অভাবে তথ্য সংগ্রহের কার্যক্রমে গতি আনা যাচ্ছে না। কোন ব্যক্তিকে তিনি ভাড়া দিচ্ছেন, তার পেশা কি, তার বয়স কি, এইগুলো টোটাল সমস্ত তথ্য যদি আমাদের কাছে দেয়, প্রয়োজনে আমরা নিজেরাও তাদের হয়ে যাচাই করে দিতে পারি, যাতে এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণ পাশাপাশি শনাক্তকরণে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়। পুলিশের সবশেষ তথ্য অনুযায়ী রাজধানীতে বিলিকৃত 20,15,374টি ভাড়াটিয়া নিবন্ধন ফর্মের মধ্যে সংগ্রহ করা হয়েছে 18,04,319টি। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদ যেন ছড়িয়ে পড়তে না পারে সে বিষয়ে অধ্যক্ষদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শান্তি সমাবেশে তিনি একথা বলেন। কোন কলেজে জঙ্গিবাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার দায় প্রতিষ্ঠান প্রধানদের নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যাতে কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না পায়, কোনো ধরনের তৎপরতা চালাতে কেউ না পারে, তার জন্য আপনারা সেখানে ভিজিলেন্স টিম গঠন করবেন, প্রত্যেক প্রতিষ্ঠানে করবেন, এবং যিনি প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ বা অন্য যারা রয়েছেন তাকে কিন্তু দায় দায়িত্ব দিতে হবে। কলেজ পর্যায়ে এই ধরনের ব্যাধি যেন ঢুকতে না পারে, ঢুকলেও যেন আমরা মোকাবেলা করতে পারি, এবং এখান থেকে আমাদের ছেলে মেয়েদেরকে নিরাপত্তা, এই ধরনের ব্যাহত হয়ে যাওয়া, বিভ্রান্ত হয়ে যাওয়া, বিপদগামী হয়ে যাওয়ার পথ থেকে আমরা রুখতে পারি এবং সঠিক পথে তাদেরকে আমরা পরিচালনা করতে পারি। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার 20 দিন পার হলেও এখনো কার্যক্রম শুরু করেনি অনেক ইংরেজি মাধ্যম স্কুল। অন্যদিকে ঈদের ছুটি শেষে ক্লাস শুরু হওয়া স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরাও আছেন অনেকটা শঙ্কায়। সেলিয়া সুলতানার রিপোর্ট। গুলশান আর বারিধারার শুনশান এই সড়কটিকে ঘিরে স্কলাস্টিকা, কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল ও ইন্টারন্যাশনাল আমেরিকান স্ট্যান্ডার্ড স্কুল সহ বেশ কয়েকটি ইংরেজি মাধ্যমের স্কুল থাকায় যানজট ছিল নিত্যদিনের বিষয়। তবে 1 জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয় অনেক স্কুল। আবার অনেক স্কুল ঈদের ছুটি বাড়িয়েছে কয়েক দফা। এতে স্কুলগুলোতে নেই শিক্ষার্থীদের পদচারণা, ব্যস্ততা নেই স্কুল কর্তৃপক্ষেরও। স্কুল কি বন্ধ? খুলবে কবে? আগামী মাসে 7 তারিখ। আমাদের তো 24th শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ওটাকে এখন আমরা শিফট করে 31st করছে। এদিকে যেসব স্কুল খোলা রাখা হয়েছে সেসব স্কুলে অনেকটা ভীতি আর শঙ্কা নিয়েই সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন অভিভাবকরা। বাংলাদেশে এখন যে সিচুয়েশন, ভয় তো স্বাভাবিক, সবার ভিতরে কাজ করতেছে, তারপর আসলে সাহস নিয়ে আমরা বের হচ্ছি, যেহেতু স্কুল খুলে ফেলছে। একটু তো ভয় লাগতেছে দেশের পরিস্থিতির জন্য, তারপর তো চলতে হবে। দেশের সার্বিক সিচুয়েশনে তো একটা পরিবর্তন থাকবে, সবাই তো একটা চিন্তিত থাকবে। এদিকে ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলে প্রতি বছরের মতো 2 মাসের গ্রীষ্মকালীন ছুটি শেষে ক্লাস শুরু হবে 7 আগস্ট। অন্যদিকে ম্যাপল লিফ স্কুল সহ বেশ কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুলে ক্লাস শুরু হয় গত 13 জুলাই থেকেই। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 4 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে ক্যারিবিয়ানরা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। দীর্ঘ 5 বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত। ক্যারিবিয়ানদের মাটিতে গেল 14 বছর কোনো টেস্ট সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। দুই দলের সবশেষ 5টি টেস্ট সিরিজেও জয় পেয়েছে ভারত। তবে স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। চোট, অবসর ও বোর্ডের সাথে দ্বন্দ্বের কারণে দলে নেই রামদিন জেরম টেইলরদের মতো ক্রিকেটাররা। অনেকটা আর্ন করা দল নিয়েই মাঠে নামতে হবে স্বাগতিকদের। অভিষেকের অপেক্ষায় পেসার মিগুয়েল কামিন্স। এছাড়া দলে আছেন স্পিনার দেবেন্দ্র বিশু ও শ্যানন গ্যাব্রিয়েল। অন্যদিকে ভারতের নতুন কোচ অনিল কুম্বলের প্রথম অ্যাসাইনমেন্ট ক্যারিবিয়ানদের বিপক্ষে। টেস্ট সিরিজের আগে খেলা প্রস্তুতি ম্যাচ দুটি ড্র করলেও কন্ডিশনের সঙ্গে ক্রিকেটাররা ভালোভাবেই নিজেদের মানিয়ে নিয়েছেন। বোলিংয়ে অশ্বিন, ইশান্ত, জাদেজা, ভুবনেশ্বর কুমারদের সঙ্গে ব্যাটিংয়ে অধিনায়ক কোহলি ছাড়াও আছেন ধাওয়ান, রাহানে, মুরলী বিজয়রা। টেস্টে দু দলের 90 দেখায় ওয়েস্ট ইন্ডিজের 30 জয়ের বিপরীতে ভারতের জয় 16টিতে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে জঙ্গিবাদ মোকাবিলায় সব বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। এজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর সদর দপ্তরে 41তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। গুলশান হামলার ঘটনায় সরকারের দ্রুত পদক্ষেপের কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশের পাশে আছে বলে জানান প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ সন্ত্রাসের ধরনটাও অনেক পাল্টে গেছে, কাজে এটা মোকাবেলা করে চলতে হলে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। আর বিশেষ করে যারা গুরু দায়িত্ব পালন করেন, যেমন নিরাপত্তার, তাদের প্রশিক্ষণকে যুগোপযোগী এবং আধুনিক করতে হবে। গুলশান রেস্টুরেন্টে যেটা ঘটে গেল, আমরা অতি দ্রুত সেই সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হয়েছি বলেই সারা বিশ্ব আজকে আমাদের সঙ্গে আছে। এই যে জঙ্গিদের মোকাবেলা করার যে সক্ষমতা আমাদের রয়েছে, এটা তারা অনেকেই অনুকরণীয় বলে মনে করেন। সন্ধ্যার সময় আরো থাকছে। তুরস্কে 3 মাসের জরুরি অবস্থা জারিতে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। অভ্যুত্থান চেষ্টায় জড়িত 99 জেনারেল ও অ্যাডমিরালের বিরুদ্ধে চার্জ গঠন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়তে থাকায় কুড়িগ্রাম ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ত্রাণ সহায়তা অপ্রতুল হওয়ায় মানবেতর জীবন যাপন করছেন পানিবন্দী লক্ষাধিক মানুষ। শরীয়তপুরে পদ্মার ভাঙনে গৃহহীন হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের নদ নদীর পানি বাড়তে থাকায় বৃহস্পতিবারও প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন উলিপুর, চিলমারি সহ 5টি উপজেলার অর্ধলক্ষ মানুষ। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বান একটার পর একটা বান হতেছে, বাড়ি তলে যাচ্ছে, এক কোমর পানি, বাচ্চা কোচাদের খুব অসুবিধে। খাওয়া দাওয়া সবগুলোই মনে করেন কষ্ট চলছে। কোনটাই আন্দি, কোনটাই বাড়ি, খাই কোনটাই। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছি, ক্ষয়ক্ষতির বিবরণ প্রস্তুত করছি। এই তালিকা এবং ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়ার পরই আমরা তাদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করব। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলার শতাধিক গ্রাম। পানিতে তলিয়ে যাওয়ায় গৃহহীন হয়েছেন 1,500-এরও বেশি পরিবার। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। দুর্গত এলাকায় এখনো ত্রাণ সহায়তা না পৌঁছায় মানবেতর জীবনযাপন করছেন বানভাসী মানুষ। আমরা আর বাড়িঘর নিচে গিয়ে এই রাস্তাঘাট এখন বন্ধ, স্কুলের ছেলে মেয়েরা যাইতে পারে না। ভাত খাইয়া দিনে বাঁচবো আমরা এই জনাই। বাড়ির সাইডে পানি মাটি ভাঙিয়ে নিতেছে, কি গরু বাছুরে ঘাস খাইতে পারে না। পানি বাড়ায় শরীয়তপুরে পদ্মার ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই বিলীন হচ্ছে নড়িয়া উপজেলার ঘড়িসার ও কেদারপুর ইউনিয়নের বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্তরা। এই অবস্থায় ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। তুরস্কে 3 মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। প্রেসিডেন্টের এমন ঘোষণার পর দেশটির জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এরদোয়ানের সমর্থকরা বিষয়টিকে স্বাগত জানালেও এতে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন অনেকেই। এদিকে অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে বিতর্কিত ধর্মীয় নেতা ফেথুল্লাহ গুলেনকে ফেরত না পাঠালে যুক্তরাষ্ট্র বড় ধরনের ভুল করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এরদোয়ান। অভ্যুত্থান চেষ্টায় জড়িত 99 জেনারেল ও অ্যাডমিরালের বিরুদ্ধে বুধবার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। ডোপ কেলেঙ্কারিতে রিও অলিম্পিকে রাশিয়ার অ্যাথলিটদের নিষেধাজ্ঞা বহাল রেখেছেন সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস CAS। গেল বছরের নভেম্বরে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির দেয়া এক রিপোর্টের পরিপ্রেক্ষিতে রিও অলিম্পিকে সব ধরনের ইভেন্টে রাশিয়ার অ্যাথলিটদেরকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। পরবর্তীতে নিজেদের নির্দোষ দাবি করে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল করে রাশিয়ান অলিম্পিক কমিটি ও দেশটির 68 জন অ্যাথলিট। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ভারতের। ভিডিও কনফারেন্সে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দরে চেকপোস্টের উদ্বোধন করলেন হাসিনা মোদি।
জঙ্গি হামলা নামে গুজব ছড়ালে ফৌজদারি আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। ভাড়াটিয়ার তথ্য সংগ্রহে বাড়ির মালিকদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ। অর্থ পাচার মামলায় তারেককে দোষী সাব্যস্ত করে 7 বছরের কারাদণ্ড হাইকোর্টের। প্রয়োজনে যুক্তরাজ্যের সাথে চুক্তি করে ফেরত আনা হবে তাকে, বললেন আইনমন্ত্রী। দুর্নীতি মামলায় গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে 6 সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি। ত্রাণ সহায়তার দাবি বানভাসী মানুষের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।